নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? এইবারে ভৌতিক গল্পের আসরে ফিরে আসতে বেশ একটু দেরি হয়ে গেল। যাই হোক, আর কথা না বলে তাড়াতাড়ি আমরা গল্পে চলে আসি। আজকে যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি তার নাম ফ্রেজারগঞ্জে কাটানো একটি রাত। কত বলছি কবে থেকে কোথাও নিয়ে চলো, কতদিন যে সেই একই জীবনের মধ্যে পড়ে রয়েছি। কোথাও ঘুরে আসলে মনটা একটু তাজা হবে। কিন্তু আমার স্বামী তো শুধু বলে অফিসে ছুটি নেই, কাজের খুব চাপ, মাথা তোলার সময় নেই। সে অনেক বলার পর নিজের থেকে রাজি হলো একটু কোথাও ঘুরে আসার জন্য। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে গো? উত্তরে বলল, কোথায় আবার যাব, ওই তো বকখালি। বকখালি? আবার বকখালি? কতবার বকখালি যাব বলো তো? নতুন কি কোনো জায়গা যাওয়া যায় না? মাত্র তো দুদিনের ছুটি, দুদিনের ছুটিতে কোথায় বা যাবে? সামনে ক্রিসমাস, তার আগের দিন রবিবার। রবিবার ভোর ভোরবেলা বেরোবো, তাড়াতাড়ি পৌঁছে যাব। সারাটা দিন কাটাও, রাত্রিটা ভালো করে আনন্দ করো। পরের দিনও সকাল থেকে বিকেলবেলা অব্দি যা যা ঘোরার ঘোরো। পরের দিন 5টা-6টার দিকে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরে আসলেই হবে। তারপরের দিন মঙ্গলবার আমাকে অফিস যেতেই হবে। রাজি তো আমার হওয়ার একটু ইচ্ছা ছিল না, কিন্তু কি বা করি, না বললে তো এটাও যাবে। অগত্যা রাজি হয়ে যেতে হলো। দেখতে দেখতে শনিবারের দিনটা আগত হলো। যদিও আমরা বকখালি ঘুরতে যাব সেটা নিশ্চিত ছিল, কিন্তু শনিবার বেরোবো না রবিবার, অফিসের কাজের চাপের জন্য প্রিয়তোষ সেটা নিশ্চিত করতে পারছিল না শুক্রবার রাত্রির অবধি। আর যখন নিশ্চিত করলো তখন বকখালিতে একটাও হোটেল ফাঁকা নেই। শেষে অনেক চেষ্টা করে ফ্রেজারগঞ্জে একটা হোটেল পাওয়া গেল। আমাদের পরিবার আর প্রিয়তোষের অফিসের বন্ধুর পরিবার, আমরা তাই দুটো ঘর ভাড়া করলাম। কি যে আনন্দ হচ্ছিল শনিবার দিন রাত্রিরে। রাত পোহালেই ভোর ভোর আমাদের নিজেদের গাড়িতে দুই পরিবার একসঙ্গে রওনা দেব বকখালির উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি শোবো ভেবেছিলাম, কিন্তু সব লাগেজ গুছিয়ে শুতে শুতে সেই রাত 1টা হয়ে গেল। বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কি একটা শব্দ খুব বিরক্ত করছে কানের কাছে, কিন্তু ঘুমের মধ্যে থেকে কিছুতেই চোখ খুলতে পারছিলাম না। অনেকক্ষণ একটানা বিরক্ত করার পর যখন চোখ খুললাম তখন বুঝতে পারলাম এটা হচ্ছে মোবাইল ফোনের অ্যালার্ম। ভোর 6টার অ্যালার্ম বেজে উঠেছে। তড়িঘড়ি বিছানা থেকে উঠেই তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে আগে একটু চা চাপিয়ে দিলাম। সকালবেলা 6টার সময় আদা চা, তার সাথে ঘুরতে যাওয়ার আমেজ ব্যাপারটাই আলাদা। সময় নিয়ে আয়েশ করে চাটা শেষ করে স্নানে ছুট দিলাম। যাওয়ার আগে প্রিয়তোষকে একবার বলে দিয়ে গেলাম উঠে পড়তে। স্নানে আমার খুব একটা বেশি সময় লাগে না, পরে আবার শীতকালে স্নান। তারই স্নান সেরে বেরিয়ে এসে একটু ঠাকুর পুজো দিয়ে দেখি ততক্ষণে প্রিয়তোষও উঠে গেছে। তাকে চা দিয়ে জামা কাপড় পরিবর্তন করে তাড়াতাড়ি সাজগোজটা করে নিলাম। প্রিয়তোষ যখন চা খাওয়াটা শেষ করে স্নানে ঢুকলো তখন আমি আমার ছেলেকে দুধের বোতল দিয়ে ডেকে দিলাম। প্রিয়তোষ যখন স্নান করে ফিরলো তখন আমার ছেলে পুরো রেডি, কারণ আমার ছেলেও ঘুরতে যাওয়ার উৎসাহ ধরে রাখতে পারছিল না। অন্যদিন স্কুলে যাওয়ার সময় তাকে রেডি করতে প্রাণ বেরিয়ে যায়, আর আজ ঘুরতে যাওয়ার নামে নিজে থেকে সে উঠে বলে আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। আমার 5 বছরের ছেলে এত পাকা পাকা কথা বলে, না শুনলে বিশ্বাস হবে না। সবাই তৈরি হয়ে গাড়িটা যখন গেট থেকে বের করছি তখন প্রায় 7:30। গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বন্ধুর বাড়ির কাছে থেকে বন্ধুর পরিবারকে গাড়িতে তুলে নিল প্রিয়তোষ। গাড়ি ছুটল ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে।
এই ভোরবেলা খোলা গাড়ির জানালার কাছ দিয়ে হালকা হাওয়া চোখে মুখে এসে লাগছিল। কি যে মিষ্টি লাগছিল আজকে সকালটা, বলে বোঝানো যাবে না। রাস্তায় ডায়মন্ড হারবারের কাছে একটা খাবারের হোটেলে গাড়ি থামিয়ে আমরা চা জল খাবারের পাটটা সেরে নিলাম। এরপর গাড়িতে আরো 1.5 ঘন্টার রাস্তা। নতুন ব্রিজটা তৈরি হয়ে যাওয়ায় বকখালি এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে। টোল ট্যাক্সের বুথ পেরিয়ে গাড়ি ছুটিয়ে খুঁজতে খুঁজতে শেষে এসে পৌঁছলাম ফ্রেজারগঞ্জের সেই হোটেলের সামনে। বকখালি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ফ্রেজারগঞ্জের এই হোটেলটা। গেট দিয়ে গাড়িটা ভিতরে ঢুকতে দেখলাম 3-4টে গাড়ি আগে থেকেই পার্ক করা আছে। গাড়ি রাখার জায়গাটা ঠিক ডান দিকে বিশাল বড় খানিকটা পার্কের মতো জায়গা। তারপর সামনে একটা হোটেল, যেটা খানিকটা রং চটা। আমি দেখে বললাম, এই হোটেলটা বেশ পুরনো পুরনো দেখতে, দেখতে মোটেও অত ভালো লাগছে না। উপায় না থাকলে এই জায়গায় আসতাম নাকি? আমাদের এই গাড়িতে বসিয়ে রেখে প্রিয়তোষ ও তার বন্ধু সৌরভ ঢুকে গেল হোটেলের ভেতরে কথাবার্তা আলোচনা করতে। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা শেষ করে 2 বন্ধু আবার ফিরে এলো গাড়ির কাছে। প্রিয়তোষ বলল, ঘরগুলো দেখে এলাম, বেশ ভালোই, তবে এই হোটেলটা না, এর পেছনে একটা হোটেল আছে যেটা নতুন তৈরি হয়েছে, চলো লাগেজ বার করি। সব লাগেজগুলো গাড়ি থেকে বার করে নেওয়া হলো। তবে যে প্রিয়তোষ বলল এই হোটেলটা না, পিছনে একটা এদেরই নতুন হোটেল আছে, মনটা আমার আনন্দে ভরে উঠল। লাগেজগুলো ভাগাভাগি করে আমরা নিজেরাই নিয়ে হোটেলের দিকে রওনা দিলাম। কিছুটা এগিয়ে আমার মনে হলো, কোনো তো ছেলে এলো না লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্যে। এরকম তো দেখা যায় না নিজেদেরকে এই লাগেজ নিয়ে যেতে হচ্ছে। এই হোটেলগুলো তো বয় থাকে যারা লাগেজ সঙ্গে করে নিয়ে যায় এবং ঘরগুলোতে রেখে আসে। প্রিয়তোষকে বললাম, দেখো তো দেখি এটা কি ব্যবস্থা। লাগেজগুলো টানতে টানতে পুরনো হোটেলের কাছে এসে ম্যানেজারকে বলতে ম্যানেজার একটি ছেলেকে পাঠিয়ে দিলেন। তারপর সেই ছেলেই লাগেজগুলোকে নিয়ে ঘর অব্দি পৌঁছে দিল। পিছন পিছন আমিও প্রশস্ত বারান্দা দিয়ে এগিয়ে বারান্দার জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের জন্য নির্দিষ্ট করা ঘরটিতে। ঘরটা অনেকটা বড়, ভিতরেই আবার 2টো বড় বড় জানালা। একটা জানালার ঠিক পাশেই বসার জন্যে বড় মাপের 2টো 1 সিটার সোফা, আর তার মাঝখানে একটা সেন্টার টেবিল। আর একটা জানলার পাশেই একটা বড় টেবিল এবং বসার জন্য 2টো চেয়ার। এছাড়া ঘরের মধ্যে রাখা একটা বড় আলমারি আর শোয়ার জন্য বড় একটা কিং সাইজের বেড। ঘরে ঢুকে সবার আগেই আমার বাথরুম দেখার একটা অভ্যেস আছে। দেখে নিলাম বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। দেখলাম বাথরুমটা বেশ সুন্দর, গিজারেরও ব্যবস্থা আছে। এইবারে নিশ্চিন্ত হয়ে জানালার পাশের একটা সোফাতে গিয়ে আমি বসলাম। কিছুক্ষণ বসেই মনে হলো, না না, সময় নষ্ট করা যাবে না, হাতে তো মাত্র একটা দিন। হাত ঘড়িতে দেখলাম বেলা 12টা। স্নান তো বাড়ি থেকেই করে এসেছিলাম আমি, তাই তাড়াতাড়ি ছেলেকে স্নানটা করিয়ে দিলাম। প্রিয়তোষ আবার এতদিন পর ঘুরতে বেরিয়েছে, আবার নিজের গাড়ি চালিয়েও এসেছে। তার উপর একটু আস্তে আস্তে কাজ করার স্বভাব ওর। কোনো একটা ছোট্ট কাজ করানোর জন্য ওকে আমার অনেক ঠেলতে হয়। আর দেরি করো না, কখন ঘুরতে যাব বলো তো? বলতে বলতে মুখ আমার ব্যথা হয়ে যেতে থাকলো। এইরকম ভাবে আরো কিছু ঠেলাঠেলির পর শেষে প্রিয়তোষ বিছানা ছেড়ে উঠে পড়ল। ফ্রেজারগঞ্জ থেকে গাড়িতে করে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে অনেক খাবারের ছোট বড় হোটেল,
সেগুলোরই মধ্যে একটা এয়ার কন্ডিশনার যুক্ত হোটেলে আমরা আমাদের দুপুরের আহার সম্পন্ন করলাম। তারপর সেখান থেকে চলে গেলাম হেনরিজ আইল্যান্ড। হেনরিজ আইল্যান্ড যখন এসে পৌঁছলাম তখন প্রায় বেলা 3টে। হেনরিজ আইল্যান্ড 24 পরগনার জেলার অন্তর্গত একটি দ্বীপ ও পর্যটন কেন্দ্র। এখানে আবার মৎস্য চাষের নানান প্রকল্প আছে। শীতের সময় আবার এখানে নানান প্রজাতির পরযায়ী পাখিও আসে। দ্বীপের চারপাশটা সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ অরণ্য। দেখতে দেখতে কখন যে 4:30 বেজে গেছে খেয়ালই করতে পারিনি। কিন্তু আর তো তারা থাকতে দেবে না। 4:30 এখানে বন্ধ হওয়ার সময়। হেনরিজ আইল্যান্ড থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে প্রিয়তোষ আমাদের নিয়ে গেল বকখালি। এদিকে এখন শীতকাল, ঝপ করে সন্ধে নেমে পড়ে। এই সন্ধেবেলায় একটু চা না হলেই নয়। বিচের ধারে চায়ের অনেক দোকান। তারই মধ্যে একটি চায়ের দোকানের সামনে টেবিলে আমরা সবাই বসে পড়লাম। চা সংযোগে গল্প ঠাট্টা মজা করতে করতে সন্ধেটা ভারী সুন্দর কাটতে থাকলো আমাদের। চা শেষ করে বিচের ধারে খুব লোভনীয় মাছ ভাজা পাওয়া যায়, যেখানে কিনা কাঁচা মাছ ক্রেতারা কিনে নিয়ে তাদের চোখের সামনেই গরম গরম মাছটিকে ভাজিয়ে নেয়। বিচের ধারে এই লোভনীয় মাছ ভাজা কি বাদ দেওয়া যায়? বেশ করে মাছ ভাজা কিনে সবাই খেলাম। তারপর প্ল্যান মতো একটা আস্ত দেশি মুরগি কিনে নিলাম আমরা। সেটাকে বিচের ধারে গুমটিতে রান্নার মাসিরা যারা রান্না করে দেয় টাকা দিলে, তাদেরকে দিয়ে রান্নাও করিয়ে নিলাম। কিনে নিলাম বেশ কিছু হাত রুটি, সঙ্গে স্যালাড, কাবাব আর কোল্ড ড্রিঙ্কস। বাচ্চাগুলো খুব মজা করছিল বিচে। দৌড়ি ছোটাছুটি, বালি দিয়ে খেলা, লাফানো ঝাপানো এই সব চলছিল। আমরা ওদের সঙ্গে কিছু কম লাফাইনি। তো খুব তাড়াতাড়ি এরকম একটা সুযোগ হবে না। রাত যখন প্রায় 9টা, তখন আমরা সবাই ঠিক করলাম এবার ফ্রেজারগঞ্জের হোটেলে ফেরা যাক। বিচের পাশের দোকানগুলো থেকে সামান্য কিছু কেনাকাটা করে গাড়ি ছুটিয়ে ফিরলাম ফ্রেজারগঞ্জ। গাড়িটা যখন থামলো তখন বাচ্চাগুলো পার্কে একটুখানি খেলতে চাইছিল, ছুটে চলে যাচ্ছিল বারবার দোলনায় চড়তে। তাছাড়া খুব মনোরম পরিবেশও ছিল, কারণ গাড়ি পার্ক করতে করতেই দেখা যাচ্ছিল যে মাঠে একদল অতিথিরা ক্যাম্প ফায়ার করছে। রাত 12টা পেরোলেই ক্রিসমাস ডে, সর্বত্র ফেস্টিভ মুড। ঘরে গিয়ে হাত পা ধুয়ে বাচ্চাগুলোকে আমরা খাবার খাইয়ে দিলাম। তারপর বেশ গল্প করতে করতে আমরা বড়রাও খাওয়া দাওয়ার পাঠ শুরু করে দিলাম। খাবারের স্বাদ যে খুব একটা অসাধারণ ছিল তা কিন্তু নয়। এই যে তেল মশলার সহযোগে মোটামুটি চলে যাচ্ছিল। এর থেকে দীঘা পুরীর হোটেলের রান্না অনেক ভালো। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ সব হোটেল তো আর একরকম হয় না। আহার সহযোগে টিভি দেখে গল্প করে সময়টা আমরা বেশ ভালোই কাটাচ্ছিলাম। সিঙ্গেল সোফাগুলোতে বসেছিল আমার স্বামী প্রিয়তোষ ও তার বন্ধু সৌরভ। জানলার পর্দাটা সরানো, বাইরে থেকে একটু একটু হাওয়া আসছে। শীত তো বিন্দু মাত্র নেই। জানালার বাইরে দেখা যাচ্ছিল প্রচুর গাছপালা, আর তার মাঝখান থেকে একটা প্যাসেজ, যেখানে হেঁটে আমরা হোটেলে ঢুকেছিলাম। ক্যাম্প ফায়ারটা কিন্তু এদিকে হচ্ছিল না, সেটা হচ্ছিল গাড়ি পার্কিং এর সামনের মাঠটাতে, যার ঠিক সামনেই পুরনো হোটেলটা। এই হোটেলটাতে বেশি লোক নেই মনে হয়, সবাই তো পুরনো হোটেলটাই উঠেছে দেখলাম। পুরনো হোটেলটা পেরিয়ে আসার সময় দেখেছিলাম দুদিকে গাছগাছালি, মাঝখান থেকে একটা ছোট্ট প্যাসেজ, বাঁদিকে একটা বড় পুকুর। সেই প্যাসেজ দিয়ে মিনিট 2-3 একদম নির্জন রাস্তায় হেঁটে তারপর আমাদের এই নতুন হোটেলটা।
যাই হোক, রাত্রিরের আহার যখন শেষ করলাম তখন দেখলাম বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। আমি বললাম, আর না, চলো এবার সবাই যে যার ঘরে শুয়ে পড়ি। প্রিয়তোষের বন্ধু সৌরভ তার বাচ্চাকে পাজা কোলা করে তুলে নিয়ে তার স্ত্রীর সঙ্গে নিজেদের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে শেষবারের মতো আজকের রাত্রে মেরি ক্রিসমাস একে অপরকে শুভেচ্ছা জানানো হলো। দরজা বন্ধ করে আমি ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিলাম, কারণ এই ঘরেই এতক্ষণ খাওয়া দাওয়া হইচই সব হয়েছিল তো, সুতরাং ঘরটা একটু অগোছালো হয়ে গেছিল। আর এমন অগোছালো ঘর, সেটা হোটেল কামরাই হোক না কেন, তাতে শুতে একেবারেই রুচি হয় না। প্রিয়তোষের শরীরটাও আর দিচ্ছিল না, একে তো এতটা ড্রাইভ করে এসেছে, তারপর এখানে আসার পরও বারবার ড্রাইভ করে এদিক সেদিক নিয়ে গেছে। তার মধ্যে দুপুরেও তো একটুও বিশ্রাম হয়নি, তারও উপরে আবার এত রাত্রির অবধি জাগা। সুতরাং আমি যতক্ষণ ঘর গুছিয়ে নিচ্ছিলাম, প্রিয়তোষ ততক্ষণ বিছানায় পড়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরটা গুছিয়ে নিয়ে জানালার পাশে একটা সিঙ্গেল সোফাতে গিয়ে আমি বসলাম। পর্দাটা তখন আধ খোলা। ভালো করে পর্দাটা সরিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম। কুয়াশাতে এবং অন্ধকারে গাছগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছিল না যে সেগুলো কি ধরনের গাছ, কিন্তু তার মধ্যেই লক্ষ্য করে দেখলাম একটা বাঁশবাগান। জানালা থেকে যেটা দূরত্ব খুব একটা বেশি নয়। তখনও কানে আসছে বাইরে হইচইয়ের আওয়াজ। ঘড়ির কাঁটাতে দেখলাম তখন 1:10। সোফা থেকে উঠে এসে বিছানায় শরীরটা ফেলে দিলাম। কিন্তু কপালের কি দুর্ভোগ, সবে শুয়ে 15 মিনিট মোবাইলটা একটু এদিক ওদিক ঘাঁটছি, ছেলে আমার ঘুম থেকে উঠে পড়ল। আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখনই সেই সময় সে ঘুমিয়ে পড়েছিল। হয়তো তখন প্রায় 10টা হবে। 3.5 ঘন্টার একটা ঘুম তার সম্পন্ন হয়েছে। তারপর ছোট বাচ্চারা ঘুমের মধ্যে মাঝে মাঝে চোখ খুলে একবার দেখে নেয় যে চারিপাশে বাবা মা আছে কিনা। সেরকম হয়তো চোখ খুলে দেখতে গিয়েই আমার ছেলে বুঝতে পারে যে এটা তার বাড়ি নয় এবং সম্পূর্ণ একটা অন্য ঘর, অন্য খাট, আলাদাভাবে শোয়ার আয়োজন। ব্যাস, আর কি। উঠে বসে বলল, আর ঘুমোবো না। কি আর করি, কার্টুন চালিয়ে দিলাম মোবাইলে। আমিও আরেকটা মোবাইলে অন্য কিছু ঘেটে ঘেটে দেখছিলাম, কিন্তু বেশিক্ষণ আর শরীরটা দিল না। চোখ বন্ধ হয়ে গেল। বালিশে মাথা দিয়ে মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমিও জানি না। ঘন্টাখানেক পর ঘুমটা ভেঙে গেল। যেহেতু মাথার মধ্যে চিন্তা নিয়ে ঘুমিয়েছিলাম যে ছেলেটা এখনো ঘুমায়নি, হয়তো সেই কারণেই। দেখলাম কানে হেডফোন গোজা, মোবাইলে অটো প্লে করা ছিল, তাই অটোমেটিক পরপর চলছিল। ছেলে আমার ঠিক পাশেই বসে আছে, কিন্তু চোখ তার মোবাইলে নেই। সে এক মনে সোফার পাশে জানালা, যেটার কিনা পর্দা সরানো ছিল, সেই দিকে তাকিয়ে এক মনে বসে আছে। আমি উঠে ঘুমে ঢুলু ঢুলু চোখে ছেলেকে বললাম, তুই এখনো ঘুমাসনি? আর বাইরের দিকে কি দেখছিস? সে বলে, মাম্মা বাইরে দেখো, একটা ভূতু দিদি বসে আছে ওই দূরে ওই গাছটাতে। আমি বললাম, না বাবা, ভূতু বলে কিছু হয় না, তুমি চলে এসো আমার কাছে, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। মামাম তাকিয়ে দেখো, সত্যি ভূতু দিদি আছে বলে আমার খাটটা ধরে মুখটা ওই দিকে ঘুরিয়ে দিল। পর্দা সরানো জানলা দিয়ে বাইরে আমার চোখ চলে গেল। দেখো মাম্মাম, ওই যে ওই গাছটাতে। সত্যি এত রাত্রিবেলাতে বাইরের অন্ধকারের দিকে দেখতে একটু ভয় ভয় তো লাগছিল, কিন্তু বাচ্চার সামনে মাকে তো ভয় পাচ্ছে দেখাতে নেই, তাই সাহস করে বললাম, কই কেউ তো নেই। আমার ছেলে সোজা খাট থেকে নেমে আমার হাত ধরে টানতে টানতে আমাকেও খাট থেকে নামিয়ে দিল। এক
কিভাবে টানতে টানতে জানালা পর্যন্ত আমাকে নিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে আঙ্গুল দিয়ে দেখালো, ওই যে দেখো মাম্মাম, ওই গাছটা। জানালা দিয়ে দেখলাম নির্জন অন্ধকার রাত। গতকাল একাদশী ছিল, আজ তো দ্বাদশী। আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না, কিন্তু অসংখ্য তারা। কুয়াশাতে বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু একটা হালকা হালকা হাওয়া মুখে চোখে এসে লাগছিল। ঘুরে দাঁড়িয়ে আমি হেসে বললাম, কি দেখাচ্ছিস বাবা, কি সুন্দর বাইরেটা দেখ। আমার ছেলে বলে উঠলো, ওই গাছটা দেখো মাম্মাম। ফের বাইরে তাকিয়ে আবার দেখলাম। তখনই চোখে পড়ল বাইরের বাঁশ বাগানটা। নিমেষে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরের মধ্যে দিয়ে। ডাকি গাছের উপর একটা মানুষ, জানো, একটা বাচ্চা মেয়ে, ঝাপসা চুল, হাসছে, অন্ধকারের চোখ মুখ, অন্ধকারের হাসি। চোখের পাতা ফেলতে পারছিলাম না আমি। আমার ছেলের হাত ধরে ছিটকে জানালা থেকে দূরে পালিয়ে এলাম। তাড়াতাড়ি ধাক্কা দিয়ে প্রিয়তোষকে তোলার চেষ্টা করলাম। ঘুম জড়ানো চোখে বিরক্ত হয়ে এসে বলতে লাগলো, কি হয়েছে, এত রাতে আমাকে বিরক্ত করছো কেন? একটু ঘুমাতে দেবে নাকি? তোমাদের মা ছেলের জন্য রোজ আমার এই এক অবস্থা। কখনো জোরে টিভির সাউন্ড দিয়ে কার্টুন দেখছো, কখনো আবার মোবাইলে তার কার্টুন দেখা চলছে। এই ছেলেটা অসময়ে ঘুমিয়ে নেবে আর রাত্রিতে জেগে থাকবে, নিজেও ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেবে না। এত কথার মাঝে আমি বললাম, তাড়াতাড়ি জাগো, ইমার্জেন্সি আছে, এত কথা বলো না। বাইরে জানালায় দেখো না, এসে আমার ভয় করছে, তুমি দেখো না উঠে একবার। ছেলে আর আমি ততক্ষণে গুটিয়ে তার বাবার ঘাড়ের উপরই প্রায় উঠে গেছি। এখনো আছে গো বাইরে সেটা। প্রিয়তোষ আবার খুব সাহসী, আমায় বলল, জানালাটা দিয়ে দাও না। এদিকে আমিও তো বলতে পারছি না যে ভূত দেখেছি, কারণ নিজের মনকেই তো মানাতে পারছি না। দেখেছি সত্যি, কিন্তু নিজের মনে মনে বলছি, না না, কিছু একটা হবে যেটা অন্ধকারে ওরকম দেখতে লাগছে, হয়তো তা নয়। আমি প্রিয়তোষকে বললাম, তুমি উঠে জানালাটা দাও। প্রিয়তোষও সাংঘাতিক ঘুরে, সে বলল, ঠিক আছে, দিতে হবে না কাউকে, তোমরা এমনি ঘুমিয়ে পড়ো। আমি আবারও ঠেলতে শুরু করলাম, ওঠো না, একবার জানালার কাছে কি দেখো না কি ওটা। প্রিয়তোষ বলল, ওফ, খুব বিরক্ত করতে পারো তো তোমরা, আর কখনো তোমাদের সঙ্গে ঘুরতে আসবো না। রাখতে রাখতে বিছানাতে উঠে বসলো। আবার ঠেলা লাগাতে খুব ধীর গতিতে আস্তে আস্তে বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমিও সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ছেলেও ছুটে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। প্রিয়তোষ জানালা দিয়ে বাইরের দিকে উকি দিল। সঙ্গে সঙ্গে আমার ছেলে এসে জানালার সামনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে তার বাবাকে দেখিয়ে দিল, ওই যে বাপি, ওই গাছটাতে দেখো, এখনো ভূতদেবী বসে আছে। যে এক অবিশ্বাস্য দৃশ্য, আবারও সেটা চোখ মেলে দেখলাম। প্রিয়তোষও এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে। আমরা তিনজনেই দেখলাম একটা 12-13 বছরের মেয়ে, যাকে মেয়ে বললে ভুল হবে। হোটেলের পাশে লাগোয়া রাস্তা ঠিক ওপারের বাঁশ গাছটার উপরে শুধু পা দুটোর সাহায্যে বাঁশ গাছটা আলিঙ্গন করে বসে আছে। গায়ের রং বোধহয় কালো, কোকড়ানো মতো মাথার চুল, চোখটা কেমন জল জল করছে, কিছুটা দৃষ্টিগোচর, কিছুটা অদৃশ্য। এক দৃষ্টিতে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, মুখে একটা শয়তানি হাসি। কোনোভাবেই যে সেটা মানুষ নয় সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। প্রিয়তোষ একটাও বাক্য ব্যয় না করে তাড়াহুড়ো করে জানালাটা বন্ধ করে দিল। পর্দাগুলো তাড়াতাড়ি টেনে দিয়ে আমার আর ছেলের হাত ধরে তাড়াতাড়ি করে আমাদের খাটের ওপর নিয়ে এসে বসলো। আমি প্রিয়তোষকে কখনো ভয় পেতে দেখিনি।
বললাম, দেখলে তো আমরা মিথ্যে বলছিলাম না। ইশারায় ও আমাদেরকে চুপ করতে বলল। হাতের সামনেই ছিল সুইচ বোর্ড। দেখলাম আরো ঘরের দুটো লাইট ও জ্বালিয়ে দিল। মোটা কম্বলের ভেতরে তিনজন ঢুকে পড়লাম। অবুঝ বাচ্চাটা ভয় পেয়ে বলল, মাম্মাম, ঘরের ভেতরে ভূত দিদি চলে আসবে না তো? ওকে বকা দিয়ে চুপ করতে বললাম। এ কি বিপদ হলো! এসেছিলাম ঘুরতে, আর কি অভিজ্ঞতা হচ্ছে আমাদের। রাত তো এখনো 3টেই বাজেনি, এখনো ভোর হতে অনেক সময় বাকি। চুপ করে বসেছিলাম আমরা খাটের উপরে। বাচ্চারা তো এমন করে স্থির করে বসে থাকার নয়, তাই তাকে অল্প সাউন্ডে একটা কার্টুন চালিয়ে দিলাম মোবাইলে। এমন ভাবে একে অপরের স্পর্শে বসে থাকতে থাকতে আরো কিছু সময় কেটে গেল। কিছু সময় পর মনে হলো জানালার পাশে একটা আওয়াজ হচ্ছে, খুব আস্তে আস্তে, যেন টোকা পড়ার আওয়াজ। ছেলে আমার তখন আবার ঘুমিয়ে পড়েছে। মোবাইলটা বন্ধ করে দিলাম, চুপ করে বসে শোনার চেষ্টা করলাম আওয়াজটা। হ্যাঁ, ঠিক একটা আওয়াজ তো হচ্ছে, আস্তে আস্তে টোকা পড়ার আওয়াজ। আমি আর প্রিয়তোষ একে অপরের মুখের দিকে চাইলাম। ও হাত দিয়ে আমাকে চুপ করতে বলল। মোটামুটি ঠিক করে রেখেছিলাম আমরা, যে কোনো রকম অস্বাভাবিকতা চোখে পড়লে আমরা কি করব। প্রিয়তোষ গলা তুলে বলল, এ বদমাইশি করছিস? এবার জানালায় টোকাটা আরো জোরে পড়ল। প্রিয়তোষ বিছানা থেকে মোবাইলটা তুলে তাড়াতাড়ি তার বন্ধুর নাম্বারটা ডায়াল করে দিল। পুরো রিং বেজে গেল, কিন্তু বন্ধু ফোনটা তুলল না। আবারও চেষ্টা করলো প্রিয়তোষ। এরকম আরো 2-3বার প্রচেষ্টা করলো প্রিয়তোষ। 5বারের বেলায় বেশ কয়েকটা রিং হওয়ার পর এবার ফোনের ওপাশ থেকে তার ঘুমন্ত বন্ধু সৌরভের কণ্ঠস্বর ভেসে উঠল। কিরে, কি হয়েছে? মাঝরাতে ফোন করছিস কেন? প্রিয়তোষ ফিসফিস করে বলল, সৌরভ, তোদের দরজাটা আস্তে করে খুলে দে, আর ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে দে এক্ষুনি, সময় একটুও নষ্ট করবি না। সৌরভ ওপাশ থেকে বলে উঠল, কেন রে, কি হয়েছে? যা বলছি তাই কর, পরে সবটা বলবো। আর সময় নষ্ট না করে ও কম্বলটা সজোরে দূরে সরিয়ে দিয়ে সোজা ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে তড়ি ঘড়ি খাট থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে। আমরা খাটে যেদিকে বসেছিলাম তার ঠিক অন্য দিকে খাট থেকে নেমে সামান্য একটু এগিয়ে গেলে দরজাটা, যেটা কিনা জানালা থেকে খুব সামান্য দূরত্বেই ছিল। আমার আশঙ্কা হলো, দরজা খুলে যদি আমরা ওর বন্ধুর ঘরের দিকে যাই, আমাদের তো খোলা করিডোর দিয়ে যেতে হবে। করিডোরের খোলা দিকটা এবং আমাদের জানালার দিকটা কিন্তু একদিকেই পড়ে। তার মানে সেখান থেকেও সেই একই দৃশ্য দেখতে পাওয়া যায়। ভূত হোক আর যাই হোক, সে যদি জানালায় এসে টোকা মারতে পারে, তাহলে কি সে করিডোরের খোলা অংশটা দিয়ে করিডোরে ঢুকে পড়তে পারে না? আলোর মধ্যে শুধু এইটুকুই যে শোয়ার সময় করিডোরের লাইট আমরা জ্বালিয়ে রেখে এসেছিলাম। সে যাই হোক, কিন্তু আমরা নিশ্চিত করে নিয়েছিলাম এই ঘরে যদি হামলা হয়, এই ঘরে আর এক মুহূর্তও নয়। এক ঝটকা তাড়াতাড়ি ছিটকানিটা খুলে দিয়ে কোনো দিকে না তাকিয়ে ছেলেকে কোলে নিয়ে প্রিয়তোষ ছুট লাগালো বন্ধুর ঘরের দিকে। সঙ্গে সঙ্গে আমিও ছুট দিলাম। আমাদের ঘরটা ছিল করিডোরের এক প্রান্তে, আর বন্ধুর ঘরটা ছিল করিডোরের আরেক প্রান্তে, এবং দুটো ঘরের দূরত্ব ছিল প্রায় 50-60 ফুট। করিডোরের খোলা অংশটা, যেটা দিয়ে কিনা বাইরেটা দেখা যায়, সেটা দুটো ঘরের প্রায় মাঝামাঝিতে পড়ে। কিন্তু কি আর করা যায়, সুযোগ তো আমাদের নিতেই হতো। বন্ধুর ঘরের কাছে গিয়ে দরজাটা ঠেলতেই দরজাটা খুলে গেল। ঘরে ঢুকে তাড়াতাড়ি ছিটকানিটা দিয়ে দিল প্রিয়তোষ। সৌরভ তো হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার স্ত্রী খাটে উঠে বসে আছে। সম্ভবত লাইট জ্বালিয়ে স্ত্রীকে ডেকে দিয়েছিল সৌরভ।
সৌরভ প্রশ্ন করল, কি হয়েছে রে? প্রিয়তোষ উত্তরে বলল, ছেলেটাকে একটু শুয়ে নি, তারপর বলছি। সৌরভের স্ত্রী বলে উঠল, প্রিয়তোষ দা, এখানে শুয়ে দাও। বাচ্চাটাকে খাটে শুয়ে দিল প্রিয়তোষ। আমাদের ঘরের মতো সব একই ব্যবস্থা এই ঘরে। খাটের দিকে সামনেই বড় টেবিলটা, যার দুদিকে দুটো চেয়ার ছিল। তারই মধ্যে একটাকে টেনে এনে বিছানার কাছে নিয়ে বসল প্রিয়তোষ। আরও একটা চেয়ারকে নিয়ে প্রিয়তোষের পাশে বসলো তার বন্ধু সৌরভ। আমি ছেলের পাশে খাটে গিয়ে বসলাম। আর হিম করা ভুতুড়ে দৃশ্যটা, যেটা আমরা তিনজনে আজকে দেখেছি, সেটাই আমি আর প্রিয়তোষ দুজনে সৌরভ আর তার স্ত্রীকে বিস্তারিতভাবে জানালাম। বলতে বলতে হঠাৎ মনে পড়ল, আমাদের ঘরের দরজাটা তো হাঁ করে খোলা আছে। এদিকে লাগেজগুলো তো সব ঘরেই রয়েছে। আসার সময় তো শুধু হাতে করে ওয়ালেটটা, মোবাইলগুলো আর আমার হাত ব্যাগটা নিয়ে এসেছি। আমাদের হাত ঘড়িগুলো এমনকি ঘরে রয়ে গেছে। এখন যদি খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে ওগুলো সব কেউ চুরি করে নেয়, আমাদের কিছুই করার থাকবে না। ঘড়িতে দেখলাম আমরা তখন বাজে 3:15। সৌরভ বলল, দাঁড়া, ম্যানেজারকে ফোন লাগাচ্ছি। ম্যানেজারের নাম্বারটা ডায়াল করে দিল, আর এক টানা রিং বেজে গেল। কিন্তু তিনি ফোন তুললেন না, সম্ভবত ঘুমাচ্ছেন। সৌরভ বলল, দরজাটা যদি একটু লক করে আসা যেত তাহলে খুব ভালো হতো। প্রিয়তোষ বলল, আসলে বাচ্চাটা সঙ্গে ছিল তো, আর ঘরে যা পরিস্থিতি ছিল, সেই সময় দরজার সামনে দাঁড়ানো যেত না, তাই এক ছুটে তোর ঘরের দিকে চলে এসেছিলাম। দাঁড়া, একটা চেষ্টা করি এখন। প্রিয়তোষ বলল, এই রে, চাবিটা তো ঘরের ভিতরেই থেকে গেছে। সৌরভ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কোথায় আছে ঘরের চাবিটা? ঘরে ঢুকে যে বেড সাইড টেবিলটা আছে তার ড্রয়ারে আছে। যা, আবার ওই ঘরে ঢুকতে হবে। আমার হঠাৎ মনে পড়ে গেল, রাত্রিবেলা বকখালি থেকে ঘুরে এসে শেষবার যখন দরজাটা লক খুলে ঢোকা হয়, সেই সময় লকটা আমি খুলেছিলাম, এবং আমার অভ্যেস মতো নিজের অজান্তেই হয়তো ব্যাগের ভেতরে চাবিটা রেখেছি। কারণ ড্রয়ারে রেখেছি সেটা আমার মনে পড়ছিল না। দেখি তো একবার হাত ব্যাগটা খুলে। ব্যাগের ভেতরকার সাইড চেনটা খুলতেই চাবিটা চোখে পড়তে আনন্দে মনটা ভরে উঠল। একটু উত্তেজিত হয়ে বললাম, না গো, চাবিটা ড্রয়ারে নেই, ব্যাগেই আছে। সৌরভ আর প্রিয়তোষ সঙ্গে সঙ্গে জায়গা থেকে উঠে দাঁড়ালো। সৌরভ বলল, চল, আমি ওর সঙ্গে যাচ্ছি। যদি এটা ভুতুরে কাণ্ড না হয়ে কারো শয়তানি হয়, তাহলে এরকম একটা সুযোগ কিন্তু সে কিছুতেই ছাড়বে না। দরজাটা লক করা খুব দরকার। আমার স্বামীর কথা তো আগেই বলেছিলাম যে সে খুব সাহসী। তার বন্ধু আবার একই রকম সাহসী ছিল। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল প্রিয়তোষ। পেছন পেছন গিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। ওরা এগিয়ে যেতে দরজার আধখোলা অংশে চোখ রেখে আমি দাঁড়িয়ে রইলাম সেখানে। সেখান থেকেই দেখতে পেলাম দ্রুত গতিতে পা চালিয়ে দুই বন্ধু তাড়াতাড়ি দরজার কাছে পৌঁছে হাট করা দরজাটা এক নিমিষে টেনে বন্ধ করে চাবিটা ঘুরিয়ে দিল প্রিয়তোষ। আবার টেনে দেখিয়েও নিল লকটা ঠিক মতো হয়েছে কিনা। এইবারে আর কাল বিলম্ব না করে দুজনেই এক ছুট লাগালো এই ঘরের দিকে। করিডোরের আলোটা খুব একটা উজ্জ্বল ছিল না, তার ওপর এই ঘরের থেকে ওই ঘরের দূরত্ব বেশ অনেকটা। সঙ্গে আবার করিডোরের সাইডে খোলা অংশটা, যেখান থেকে বাঁশবাগানটা দেখা যায়। বাঁশবাগানে দেখা বস্তুটা যদি সত্যি ভূত হয়ে থাকে, তার পক্ষে এতক্ষণে খোলা করিডোর দিয়ে ঘরে প্রবেশ করাটা খুব একটা অসম্ভব। এই সমস্ত ভয় তখন আমাদের মনের মধ্যে কাজ করছিল। কিন্তু এর সঙ্গে আরেকটা কথা আমাদের মাথায় ছিল, যে এই দুটি ছেলেই ছিল কিন্তু বৈতেধারী ব্রাহ্মণ। ওরা ব্যানার্জি আর আমরা গাঙ্গুলি। শুনেছিলাম বইতে থাকলে ভূতে আবার সহজে আক্রমণ করতে পারে না।
ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে আমরা একটু নিশ্চিন্ত হলাম। একটা রাস্তা আমাদের হাতে ছিল, যেটা হচ্ছে সজোরে চোর চোর বলে চিৎকার করা, কারণ ভূত ভূত বলে চিৎকার করলে লোকে আমাদের পাগল ভাববে। আর আসার সময় বেশ কয়েকটা গাড়ি রেখেছিলাম পার্কিং লটে। সম্ভবত আরো কিছু পরিবার আশেপাশে আছে, বিশেষ করে যারা ক্যাম্প ফায়ার করছিল। কিন্তু এটা কার্যকরী নাও হতে পারে, কারণ এমনও হতে পারে তারা সবাই পুরনো হোটেলেই আছে। আর এই ফ্লোরে বোধ হয় আমরা এই দুই পরিবারই রয়েছি। আর ঘরগুলো বোধ হয় এখনো ভাড়া হয়। ঘুমানোর কথা আর আমাদের কারোর মাথায় এলো না। এমন ভুতুড়ে নির্জন জায়গায় চোখের পাতা কি এক করা যায়? আসার সময় যে কথাটা ভেবে আনন্দ লাগছিল যে আমাদের ঘরটা পুরনো হোটেলে নয় নতুন হোটেলে পড়েছে, এখন সেটা ভেবেই রাগ হতে থাকলো। যদি পুরনো হোটেলে থাকতো ঘরটা আমাদের, তাহলে সেখানে হয়তো প্রচুর লোক থাকতো, এমন কোনো ঘটনা হয়তো সেখানে ঘটতোই না। 40 তো হয়ে গেছে, কি করলাম? ভোরের আলো ফুটলেই এখানে আর এক মুহূর্ত নয়। ম্যানেজারকে সোজা ফোন করে ঘরের টাকা মিটিয়ে লাগেজগুলো সব নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। ঘরে তো একবার ঢুকতেই হবে লাগেজগুলো সব নিতে, আর ভোর না হলে সেটা সম্ভব হবে না। দুটো সিঙ্গেল সোফাতে গিয়ে বসেছে দুই বন্ধু। বাচ্চাকে নিয়ে আমিও খাটের একপাশে আমার ছেলের কাছে গিয়ে বসলাম। যে যার মোবাইল নিয়ে সময়টা কাটাতে থাকলাম। কিছুক্ষণ পর আমি চারপাশটা তাকিয়ে দেখি সোফাতেই দুই বন্ধু ঘুমিয়ে পড়েছে। বন্ধু স্ত্রীকেও দেখলাম কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বাচ্চাগুলো থেকে তাকিয়ে দেখলাম তারাও নিঃশব্দে ঘুমাচ্ছে। আমি কিন্তু সজাগ বসে রইলাম। এই ঘরে আর রাতে কোনো উৎপাত হয়নি। দেখতে দেখতে জানালা দিয়ে বাইরের আলো ঘরে ঢুকতে শুরু করলো। আমি কারো একজনের ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। যেহেতু সবাই ক্লান্ত আর রাত জেগে কাটিয়েছে, তাই ঘুমন্ত মানুষগুলোকে আর ডেকে তুলতে ইচ্ছা করলো না। ভোর 7টা বাজতে যখন 10 মিনিট বাকি, তখন দেখলাম সৌরভের ফোনটা বেজে উঠল। সৌরভ চোখ খুলে চেয়ে দেখে ম্যানেজারের ফোন। ফোনটা ধরে ম্যানেজারকে সে বলল তারা এখনই ঘরটা ছেড়ে দেবে, হিসেবটা যেন তিনি করে রাখেন। প্রিয়তোষ আর আমি দুজনেই উঠে পড়লাম নিজেদের ঘরে যাওয়ার জন্য, যেহেতু লাগেজ গোছানো এখনো একটু বাকি ছিল। ছেলেকে আর বিছানা থেকে তুললাম না। সৌরভকে শুধু বলে গেলাম যেন ছেলেটার দিকে একটু নজর রাখি, আর তারাও যেন লাগেজগুলো গুছিয়ে নেয়। ভোরবেলা হলেও লক খুলে নিজেদের ঘরে ঢুকতে একটু ভয় ভয়ই করছিল। ঘরে ঢুকে দেখলাম একই রকম সব আলো জ্বালানো আছে। লাগেজ প্রায় গোছানোই ছিল, কয়েকটা জামা কাপড় মাত্র এদিক ওদিক ছিল। সেগুলোকেও গুছিয়ে ট্রলিতে তুললাম। তারপর একটা ট্রলি আর দুটো ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম আমরা দুজন। সৌরভের ঘরে ঢুকে এসে লাগেজগুলো রেখে ট্রলি থেকে দুটো পোশাক বার করে ওদের বাথরুমে সেগুলো পরিবর্তন করে নিলাম আমরা। সৌরভ এতক্ষণে নিজেও ঘরের লাগেজ গুছিয়ে নিচ্ছিল, আর তার স্ত্রীও উঠে পড়েছিল। আরো আধ ঘন্টার মধ্যে বাকি সব কাজ সেরে বাচ্চাদেরকে ডেকে তুলে দেওয়া হলো। ফোন করতে ম্যানেজারের বয় এসে লাগেজগুলো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম পুরনো হোটেলের দিকে। মেসেজটা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন আমি আর প্রিয়তোষ সেই বাঁশ গাছটার দিকে তাকিয়ে দেখলাম। গায়ে কাঁটা দিয়ে উঠলো আমাদের। বাঁশ গাছটার খুব কাছাকাছি দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন মনে হলো ছম ছম করে আস্তে আস্তে কি একটা আওয়াজ হচ্ছে। আর সেদিকে তাকাতে সাহস হলো না। দ্রুত গতিতে রওনা দিলাম পুরনো হোটেলের দিকে। বিল চুকিয়ে দিয়ে গাড়িতে সব লাগেজ রেখে গাড়ির চাবিটা ঘুরিয়ে দিল প্রিয়তোষ। গাড়ি ছুটল বকখালির উদ্দেশ্যে। 25 তারিখে বকখালিতে ঘর পেতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ সেদিন তো সবার ফেরার দিন। অনেক হোটেলের ঘরগুলো খালি হয়ে গেছিল। যদিও আধবেলার জন্য পুরো দিনের হোটেল ভাড়া আমাদের দিতে হতো, কিন্তু সেই ভুতুড়ে হোটেলে থাকার চেয়ে এখানে ঘর ভাড়া দেওয়া অনেক ভালো।
বকখালিতে ঘর নেওয়ার পর অনেকটাই আমরা নিশ্চিন্ত হয়েছিলাম, তাই প্ল্যান মাফিক ফ্রেজারগঞ্জ ব্রিজ এবং কার্গিল বিচে আমরা ভারী আনন্দ করেছিলাম। সন্ধেবেলা অবধি ভরপুর আনন্দ করে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। কলকাতায় ফিরে এসে এই ভুতুড়ে হোটেলের ব্যাপারে ম্যানেজারকে জানিয়েছিল সৌরভ। ম্যানেজার কিন্তু সম্পূর্ণ ঘটনাটা অস্বীকার করে। এত কিছু ভুতুড়ে অভিজ্ঞতা হওয়ার পরও কিন্তু বাড়িতে ফিরে মনে খুব আনন্দই হয়েছিল। এমন ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা তো রোজ রোজ আর হয় না। তাই বাড়ি ফিরে এসে নিজেদের বাহাদুরির বড়াই আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভরপুর করেছি। আরো একটা লাভ হয়েছে আমার, বাড়ি ফিরে এসে কথা নিয়ে নিলাম প্রিয়তোষের কাছে, যেহেতু এবারে ট্যুরটা একেবারে ভালো হয়নি, তাই 1-2 মাসের মধ্যেই আবারও কোনো একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যেতে। সাপ্তাহিক গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি রহস্যে, রোমাঞ্চে ভরপুর ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন নতুন একটা গল্প নিয়ে। নমস্কার।